outcome and its implication on energy sector transition for Bangladesh. আজকের অনুষ্ঠানে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন সদ্য যাত্রা শুরু করা বাংলাদেশ এনার্জি ফোরামের প্রেসিডেন্ট এবং সিবিএ প্রেসিডেন্ট স্পেশাল এনভয় জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন সরকারের অতিরিক্ত সচিব এবং সেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। আমি সকলকে একটু মাইক্রোফোনটা অফ করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলোচ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব, ক্লাইমেট নেগোসিয়েটর এবং ফ্যাকাল্টি অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি ডক্টর নুরুল কাদির। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে যুক্ত আছেন বিদ্যুৎ খাতের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং ক্লাইমেট নেগোসিয়েটর মোহাম্মদ জিয়াউল হক, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপপরিচালক ডক্টর মিজান আর খান এবং জিআইজেড IWP প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার আলমুদাব্বির বিন আনা। এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আমি মোল্লা আমজাদ হোসেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি কারিগরি কারণে আমাদের শুরু করতে আসলে প্রায় 13 মিনিট বিলম্ব হওয়ার কারণে। ইপি টক্স সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা চাইলে লিখে আপনাদের প্রশ্ন করতে পারেন এবং প্রাসঙ্গিক হলে আমরা অতিথির কাছে নিয়ে আসবো। গ্লাসগো প্যাক্ট ঘোষণার মধ্য দিয়ে প্রায় 1 মাস আগে শেষ হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনের 26তম আসর। এবারের আয়োজনে অনেক ইতিবাচক আলোচনা হলো কয়লা থেকে ফেজ আউটের বদলে ফেজ ডাউনের করতে হয়েছে, সিদ্ধান্ত আসতে হয়েছে ভারতের কারণে। বার্ষিক $100 বিলিয়ন যোগানের যে প্রতিশ্রুতি ছিল সেটাও এবার চূড়ান্ত করা যায়নি। 2023 সালের মধ্যে এই অর্থ যোগানের ব্যাপারে উন্নত দেশগুলোর কাছ থেকে ইতিবাচক ছাড়া পাওয়া গিয়েছে। তবে খুব আন্তরিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে 1.5 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির বিষয়টি ধরে রাখার ব্যাপারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সিবিএ প্রেসিডেন্সি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সেখানে বাংলাদেশের ভূমিকা নানাভাবে আন্তর্জাতিক ফোরামে প্রশংসিত হয়েছে। আবার বাংলাদেশের এনডিসি 2030 সালের মধ্যে 90 মিলিয়ন টন কার্বন দূষণ নিয়ন্ত্রণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে এটাও প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। এই বিবেচনা থেকে আমাদের আলোচ্য বিষয় COP26 আউটকাম অ্যান্ড ইটস ইমপ্লিকেশন অন এনার্জি সেক্টর ট্রানজিশন ফর বাংলাদেশ। আলোচ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করছেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, ক্লাইমেট নেগোসিয়েটর, ফ্যাকাল্টি অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি ডক্টর নুরুল কাদির। ডক্টর নুরুল কাদিরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনার প্রেজেন্টেশন শুরু করার জন্য এবং আপনি যদি 18-20 মিনিটের মধ্যে আপনার প্রেজেন্টেশনটি শেষ করেন। জনাব নুরুল কাদির। জনাব নুরুল কাদির, আপনার প্রেজেন্টেশন আমরা দেখছি, আপনার কথা শুনছি না। Okay. Can you see me now and can you hear me now? খুবই লো, শুনতে পাচ্ছি কিন্তু খুব লো। প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। That's all right. Okay, so as said by you, I will try to finish it by 20 minutes. However, I have to leave some of the decisions that has been taken previously in COP26. What I'll do is I'll navigate you through the ambitions issues first, then adaptation, loss and damage, climate finance, and conclusion of the Paris Rulebook. These are the 5 issues that I will try to touch upon. The first one is 1.5 degrees C. As you said previously, that this issue has been discussed in length during the COP26 period. I would like to take you back to Paris. And Paris, probably you know, at that point in time, we talked about well below 2 degrees C only, and with small tone 1.5 degrees C. At that point in time, the NDC that was submitted
That leads us to around 3.5 to 4.5 degrees Celsius temperature pathway. In the IPCC special report on 1.5 degrees C that was published in 2018, and the recently published sixth assessment report, if you consider, that suggested that 1.5 degrees C is still possible with higher ambition. That means you need to higher your ambitions that you have already submitted. If you consider the NDC that you have submitted already, that leads us to about 2.4 degree Celsius to some report. It will lead us to 2.4. Ultimately, if you wish to achieve 1.5 degrees C, then you need to brought down from 52 gigaton carbon dioxide equivalent in baseline 2019 to 30 gigaton by 2030. Well, as I said, the current NDC synthesis report suggested us that it will take us to 2.4 degree world, which ultimately led to a catastrophe. In a situation reaching to 1.5 degrees C will require a drastic cut. I want to emphasize in this case a drastic cut in carbon emission, especially from non-renewable energy source like coal and others. Considering all those, the parties resolved to pursue efforts to limit the temperature increase to 1.5 degrees C. Moreover, also agreed to revisit, strengthen the 2030 target at higher level each year. Meaning, next year, party will have to join with higher target, improved 2030 version, 2030 target. You may say, what will be the use of this? This might generate pressure on those having weaker climate plan like Saudi Arabia, USA, others. So I see this has some sort of implication, some sort of goodness in it. Probably one of the major source of carbon emission from energy sector is coal. As you said previously, coal issue was discussed in this COP loudly. This is one of the dirty fuel. Many expected that decisions will come in this COP to phase out coal, but that didn't happen. We have seen it. China and India disagree on phasing out of coal. However, lastly, parties agreed to accelerate efforts towards the phase down of unabated coal power and accelerate the phasing out of inefficient fossil fuel subsidies. The very word is critical here is inefficient fossil fuel subsidies. So I really not clear on this, the inefficient fossil fuel subsidies. Subsidies is there, subsidies will be there probably, but you have to consider whether this is important for us or not. Well, wording on renewable energy was explicitly excluded here. That is the key information. The wording on renewable energy is absent. Rather, they emphasize on clean power generation and energy efficient measures. Coal and relatively clean fossil fuel like LNG survive. Open market for efficient technologies. All those are there. It might not sound like much, but it marks the first time fossil fuel have been explicitly included in an UN agreement. So it has some sort of implications, I believe. When next time in the next COP and thereafter, when the negotiator will work on it and negotiate the text, they will get a reference on this. So that can be elaborated later. This is basically on the mitigation sides, the 1.5 degrees C. Let's talk about adaptation. We know we have mitigation goal 1.5 degrees temperature goal, but we didn't have that adaptation goal previously. In this COP26, we have seen that after the IPCC report, as you know, IPCC given serious concern expressed in their report on the adverse impacts of climate change. They summarize this one. So, keeping on all those, one of the
good outcome of this COP, to my opinion, is to agree on working to set adaptation goal. And that is very important. We are talking about adaptation goal quite a number of years. So it is on the go now. In this, on adaptation related issues, the decisions are just parties to further integrated adaptation plan into local, national, and regional planning. We did say it previously, but this is now in the parties' decisions. There's also parties' decisions that requires parties to follow a country-driven, gender-responsive, participatory, and transparent approach in planning and implementing adaptation actions. The COP reaffirms that continuous and enhanced international support shall be provided to developing country parties, including for developing and implementing their NAP, adaptation communications, and other action. This is also very important for all of us, especially most vulnerable countries, those who are trying to grasp some money for their NAP, adaptation communications, etc., etc. These decisions may help them in future. Well, but it also welcomed the increased country cap of 20 million from 10 million. As you know, previously the country cap was about 10 million. That has been made doubled in this case from Adaptation Fund Board. There is another decision that was been welcomed previously, that is the increased number of nationally implementing entity, that is NIE, from 1 to 2. Another issue that was very much in the heart of the most vulnerable countries, CVF countries, LDC countries, SIDS, and African groups, was the issue of loss and damage. But it is expected that many things will happen in this case. Loss and damage would get some sort of financing windows, and ultimately parties will be able to do something on the ground on loss and damage issues. But no dedicated funding agreed yet for loss and damage. You know, the Warsaw International Mechanism, they failed previously to provide mobilized funding for loss and damage to be implemented on the ground. COP26 was our hope that we'll get some funding on this from here, but ultimately, and we suggested, CVF suggested that there should have some funding for loss and damage. However, COP26 did not agree on Glasgow Financial Facility for loss and damage. Glasgow Financial Facility, that is the name that we created over there. And we said this sort of financial facility should be there. That will help loss and damage to be work on the ground better. So you understand, there is no funding yet for loss and damage. However, a 2-year Glasgow dialogue to discuss the arrangements for the funding of activities to avert, minimize, and address loss and damage, that is established. So 2-year Glasgow dialogue is there. That will take place in the first sessional period of each year of the subsidiary body for implementation. And that will conclude its 6th session in June 2024. You know, acknowledgement of the loss and damage already being caused by warming, and welcome for the operationalization of the Santiago network. Previously, you know, in previous year, that is 2019, the Santiago network was established, but it was not operationalized. So this year we expected that will be operationalized and decisions will come in that line. However, that comes to some extent. We have added some more functions in it, and we hope that some sort of financing, if not for L&D as such, but for operationalization of Santiago network will come, and that has been decided that will come ultimately. So that will help in other way around of getting some funding for Santiago network, meaning loss and damage. Outside the UNFCCC process, there were some funding for the first time ever for loss and damage, and that was
given by the Scottish government, and that was around £2 million. Later on, some other entities also provide some money, and that stood around 4.5 to 5 million US dollar. So there has been we received some money outside of the COP, but we want those money should come from the COP, so that could be really helpful for the most vulnerable in the world. On financing issues, as said previously by the moderator, Mullah Amjad Hussain, yes, this time also the parties failed to provide about 100 billion per year, which agreed many years back. But one thing we have seen that this time the party took a decisions and expressed deep regret for the failure to meet the target on time and commits nations to deliver on their promises every year through 2025. So probably this is the first time ever we have seen that the developed countries has been blamed and has been, in the text we see this word, deep regret. Anyway, the duty to fulfill the pledge of providing 100 billion US dollars annually from developed countries to developing countries was once again reaffirmed. I mean, I use this word once again, reaffirmed, because previously we also heard this type of languages. Consensus reached on the need to continue increasing support on the developing countries. One thing, a place, though it's a place to significantly increase financial support, and a new body to agree the post-2025 finance goal by 2024 was observed and decided over here. The process to define the new global goal, not 100 million, the new global goal on finance was also launched over here. And let me say some words which can give you some light. Is the adaptation financing. As we know, this in this COP, developed country parties agreed to at least double the adaptation finance from the previous floor. This is a comfort zone for all of us, but the discomfort is calls upon MDBs, multilateral development banks, international financial institutions, private sectors to mobilize scale-up finance for adaptation. And here lies my discomfort, at least, that whether they will be able to provide funding, finance for adaptation. They will be happily provide fund maybe for mitigation actions, but on adaptations, we really want to rely on the public source. Well, the Adaptation Fund Board has received about 356 million US dollars this time, which is really unexpected, but this is very good for Adaptation Fund Board, so that they can provide more money to the most vulnerable countries. Also, Least Developed Countries Fund has received around 413 million placed this year. So this is also very good that most vulnerable countries, least developed countries, will get some sort of funding in the days to come. I will. There were some unfinished work previously on the Katowice rule book or Paris rule book, whatever you say. We failed to achieve the rule book in Katowice. This time that was agreed, and finally we get the rule book. This time we have seen the transparency issue, reporting issue, common time frame issue, and all those have been agreed. Especially on common time frame, we have seen that on 5 years, they have agreed to submit climate plans on a common 5-year time frame. Thank you for reminding me, because I requested you. So I'll end with this 5 minutes, I hope. And the other one is the global stock take every 5 years, starting from 2023. And so that's all about these 3 issues, and there are Zia, I believe you will touch upon on these issues a little bit more. On Article 6, I will just touch upon 2-3 things. One is the carryover of carbon credits, CERs, from Kyoto to Paris, and the other one is
the double counting issues, which really put the parties to get an agreement on these issues previously. So this time, these issues have been solved. Double counting has stopped. Carryover of the previous, Kyoto years to Paris Agreement, but with the restrictions. If the restrictions was not there, that would have been about 4 billion carbon dioxide equivalent tons of years in the Paris Agreement. So these are good things that we have the rule books now. So we are moving from making plans, making rules, to implementing the plans. Lastly, there are two things that I will highlight. One is the forest issue, forest degradation issues. There was a Glasgow Leaders Declaration on Forest and Land Use this time. That is good. 130 countries agreed to take care of the forest degradation issues. And Bangladesh also joined there. There is another one that is methane reductions issues. Methane is one of the short-lived climate pollutants, which has a potential, global warming potential. So parties agreed in this case, at least some parties, one for 05 parties, they agreed to cut 30% methane by 2030. And certainly that will help emission reductions and global warming ultimately. So in current ambition scenario, as I said previously, included in our NDCs, will miss certainly 1.5 degrees C, meaning a higher negative impact on climate change, on nature, biodiversity, life and livelihood, and ultimately on development. Phasing out down of non-renewable dirty fuel will help in emission reduction, no doubt, and to reach to 1.5 degree goal. However, question remains to my mind for all of you, whether we are ready to energy transitions, to switch from coal, petroleum energy source to renewables. Will that affect our life or livelihood and hamper our development goal? For a smooth transition, decisions on support issues must be implemented without delay, as well as more pragmatic decisions in this regard need to be taken and implemented. I was reading one of the speeches on transition issues, and where I found some good things which I brought over here for you. And that was, when the forces for change become strong enough, a tipping point was passed, a point where the transition took off and never looked back, when new technologies began to spread unaided by policy, when business moved away from the old markets and focused all of our efforts on competing for the new. These are the conditions we must create if we are going to avoid the worst effects of climate change, which requires halving global emissions over the next decade. Already we are observing a tipping point in the power sector. Solar and wind are now cheaper than coal or gas power in 2/3 of the countries of the world. And it is market force that are increasingly driving the transitions. According to the International Energy Agency, to meet the goal of the Paris Agreement, the global transition to clean power needs to move 4 times faster than our current pace. Remember, 4 times faster. COP26 has yet to create, ensure all those conditions indicated previously for a smoother energy transition, which is key for halting climate crisis. I believe I will have covered many of the issues, and there are our panelists and others, they will touch upon the rest. Thank you very much. Over to you, Mr. Amjad Hussain. Thank you. ধন্যবাদ ডক্টর নুরুল কাদির আপনার ডিটেইল প্রেজেন্টেশনের জন্য। আসলে অল্প সময়ে ক্লাইমেট এবং এনার্জি ট্রানজিশন নিয়ে কথা বলা খুব কষ্টের, কিন্তু আপনি একদম 20 মিনিটের মধ্যেই শেষ করেছেন এবং আমাদের জন্য আসলে খুব বার্ডেন হয়ে গেছে। একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা শুরু করতে দেরি হয়েছে। আমাদের সাথে আমি আর আলোচনায় না যেয়ে যেখান থেকে আসলে শেষ করলেন আমাদের আজকের উপস্থাপক, যেটা এনার্জি ট্রানজিশনকে যদি আমাদের ফুলফিল করতে হয় এবং একটা পরিবর্তিত বিশ্বে ঢুকতে হয়, তাহলে আমাদের অনেক কাজকে 4 গুণ ফাস্টার করতে হবে। এই পর্যায়ে আমি বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আমাদের আজকের প্যানেলিস্ট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপপরিচালক ডক্টর মিজান আর খান।
আপনাকে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের শুরুতে বিলম্ব হওয়ার জন্য। জনাব মিজান খান। থ্যাংক ইউ আমজাদ ভাই। ডিসটিংগুইশড পার্টিসিপেন্টস, আমার স্টুডেন্টসরা ক্লাসে ওয়েট করছে, কাজে আমি মাত্র 3-4 মিনিট সময় নেব। ডক্টর নুরুল কাদেরকে ধন্যবাদ। তো আমি পিওরলি এনার্জির উপরেই ফোকাস করছি। আপনারা ফেজ আপ ফেজ ডাউন ড্রামা শুনেছেন, দেখেছেন। সো একটা পজিটিভ দিক হয়েছে, ফেজ ডাউন at least is a step forward that for the first time COP decisions at least fossil fuel coal হিসেবে আসছে, that is something positive. ফিউচারে আমাদের অন্য ফসিল ফুয়েল সোর্সেস গুলো আসবে বিশ্বাস করি, তবে সেখানে আমাদের ডিপ্লোমেসির ব্যাপার আছে, ব্যালেন্স করতে হবে। অয়েল ফেজ ডাউন হলে বাংলাদেশ হয়তো সিরিয়াসলি অ্যাফেক্টেড হতে পারে ইন টার্মস অফ আওয়ার এক্সপ্যাট্রিয়েট লেবার এন্ড রেমিটেন্স, সেটা পরে আমরা ডিটেইল ডিসকাস করব। বাট একটা পজিটিভ থিং হচ্ছে কপ প্রেসিডেন্সি একটা এনার্জি ট্রানজিশন কাউন্সিল এস্টাবলিশ করেছেন অ্যাজ এ প্ল্যাটফর্ম for advocacy and promotion of renewable investments. Globally, you know, এখন renewable investments, for example, গত 2019 সালে 70% of addition of new capacity has come from renewable sources. আপনারা যারা কথা বলছেন মাইক্রোফোনটা একটু মিউট করে নেবেন, অনুগ্রহ করে মাইক্রোফোনটা মিউট করে নেবেন। এখনো গ্লোবালি আপনার ফসিল ফুয়েল about $500 billion, বাট আমাদের রিনিউয়েবল এনার্জিতে সাবসিডি হয় R&D তে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে 1/6 of that amount. সো আমাদের যদি ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি ফিউচার করতে হয়, তাহলে আমাদের ইন্টেন্সিভলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অন রিনিউয়েবল এনার্জি বাড়াতে হবে, সো দ্যাট ফর এক্সাম্পল উই ক্যান হ্যাভ a concentrated solar energy technology. একটা এক্সাম্পল, প্লিজ মিউট ইউরসেলফ। রফিকুল বাশার আপনি একটু বন্ধ মাইক্রোফোনটা একটু মিউট করে নেবেন কাইন্ডলি। বাশার আপনি মাইক্রোফোনটা মিউট করে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ। নাও কামিং টু বাংলাদেশ সিনারিও, Bangladesh still we barely are reaching 3% of our renewable energy in the total energy mix. Based on that, Muzib Climate Prosperity Plan je ambition neoa hoyeche, this is to me as a too much ambitious plan, which we may not reach that target by 2030 or even by 2040. তবে যদি পৌঁছতে হয় তাহলে এর জন্য টার্গেটেড এফর্ট, not just as one sector of renewable energy, সেভাবে হবে না। আমাদের মতো রিসোর্স পুয়ার কান্ট্রিতে যেখানে কম্পিটিং প্রায়োরিটিজ আছে among different sectors and development agendas, সেখানে আমাদের টার্গেটেড ফোকাস যদি দিতে হয় তাহলে আপনার কিছুটা হয়তো প্রগ্রেস করা যাবে। যেমন আমার সৌভাগ্য হয়েছিল মডারেটর হিসেবে কাজ করা ইটকলের একটা প্রোগ্রামে, সেখানে আমাদের যে এক্সিস্টিং সোলার পাম্প আছে অ্যাবাউট 1500, সেখানে টার্গেট নেওয়া হয়েছে আগামী 2025 পর্যন্ত মোস্ট প্রবাবলি 10,000 সোলার এনার্জি পাম্প। তো আমাদের ফর্মার এনভায়রনমেন্ট মিনিস্টার, কারেন্টলি ইনফরমেশন মিনিস্টার বলেছিলেন যে এইভাবে তো আমরা আগাতে পারবো না, উই নিড টু ফিক্স অ্যাট লিস্ট 1 million সোলার ইরিগেশন পাম্পস, তাহলে আমাদের হয়তো কিছুটা উই ক্যান ডু হপ স্টেপ জাম্পিং। তো আমাদের সেজন্য আমি বলছি যে টার্গেটেড এনার্জি প্রোগ্রাম নিতে হবে, রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম। অন্যদিকে কোলকে আমরা টোটালি ইউজ করব কিনা সেটার ব্যাপারে আমাদের সিরিয়াসলি ভাবার বিষয় আছে, কারণ আমাদের কিছু প্ল্যান্টস আমরা স্ক্যাটল করেছি যে আমরা ওটাকে প্রমোট করব না, অ্যাবাউট 10 পাওয়ার প্ল্যান্ট, কিন্তু আমাদের মনে হয় কোলকে আমরা টোটালি ফরগো করব কিনা, কারণ আমাদের তো এনার্জি ডিমান্ড ইজ হাই 6-7-8% এ ইয়ার, এবং আমাদের 2041 এর মধ্যে ডেভেলপড কান্ট্রি স্টেটাসে পৌঁছাতে হলে ডিমান্ড ফর এনার্জি উইল গো আপ হায়ার অ্যান্ড হায়ার। সেখানে আমরা শুধু অন্যান্য কোল বাদে অন্যান্য সোর্স থেকে কতটুকু পারবো, দ্যাট ইজ এ কোয়েশ্চন টু ডিবেট অ্যান্ড ডিসকাস। Now coming to South Asian regional energy diplomacy, Bangladesh should promote actively this multilateral energy cooperation in South Asia, particularly for hydro energy, because India ekhane main stumbling block hisebe ache as the hegemon in the region.
আমাদের যে BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল আর সাসেক, সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন, তার মধ্যে অনেক বছর ধরেই এই মাল্টিল্যাটারাল অ্যাটলিস্ট 4টা কান্ট্রিকে ধরে যে ডিপ্লোমেসি চলছে, এনার্জি অ্যান্ড ওয়াটার ডিপ্লোমেসি, সেখানে এখনো বেশি প্রগ্রেস হচ্ছে না। রিসেন্টলি আমি দেখেছি যে ভুটান, বাংলাদেশ এবং নেপালের মধ্যে, না ইন্ডিয়ার মধ্যে একটা 1100 পাওয়ারের মতো একটা হাইড্রো পাওয়ার নিয়ে ইনভেস্টমেন্ট এডিবির সঙ্গে ডিসকাস করা হচ্ছে, বাট এটা টেক আপ করছে না। এইখানে প্রবলেম হচ্ছে সাউথ এশিয়ায় আমাদের রিসোর্স ন্যাশনালিজম ইজ ডমিনেটিং over the collective, over the thinking of collective development of the existing resources. আমরা রিসোর্সটাকে ডিভাইড করার জন্য ডিপ্লোমেসিতে ব্যস্ত আছি, বাট কালেকটিভলি কয়েকটা কান্ট্রি মিলে যে টোটাল রিসোর্স, ওয়াটার রিসোর্স আর হাইড্রো এনার্জি পটেনশিয়াল ওভার 70,000 মেগাওয়াট, যেটা ইন্ডিয়া, ভুটান, নেপাল অ্যান্ড ভুটান হ্যাভ গট, সেটার ব্যাপারে আমরা কম ইনিশিয়েটিভ নিচ্ছি। এবং এর মধ্যে এর পেছনে মেইন স্টাম্বলিং ব্লক হচ্ছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার ওই ন্যাশনালিস্টিক অ্যাটিটিউড not to allow multilateral diplomacy even within these smaller countries. And recently, India's revival of two nations theory, the founding fathers of India, Nehru এবং প্যাটেল and Gandhi, যেটা ডিক্রাই করেছে টু নেশনস থিওরি against পাকিস্তান, against মোহাম্মদ আলী জিন্না, সেই টু নেশনস থিওরি ইন্ডিয়ান প্রেজেন্ট গভর্নমেন্ট রিভাইভ করছে, যার কারণে রিজিওনাল এনভায়রনমেন্ট আরো বেশি ভিসিয়েটেড হচ্ছে, which I am afraid they will push back our regional cooperation either on water, on energy diplomacy. This is much I wanted to share. I have to rush to the class. Thank you, Amjad Bhai, for allowing me to share a few thoughts. থ্যাংক ইউ সো মাচ ডক্টর মিজানার খান, আপনার সময়ের জন্য। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে নিয়ে এসেছেন এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে রিজিওনাল কোঅপারেশন, স্পেশালি কোঅপারেশন বিটুইন সাউথ এশিয়ান কান্ট্রিজ ফোকাসড অন 4 কান্ট্রি BBIN, এটা ইতিমধ্যেই কিছু অগ্রগতি হয়েছে। আমরা ইন্ডিয়ার সাথে ক্রস বর্ডার পাওয়ার ট্রেড করছি, সেখান থেকে প্রায় 1160 মেগাওয়াট বিদ্যুৎ আসছে, এবং নেপাল থেকে হাইড্রো নিয়ে আসার একটা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে, এবং ভুটানের সাথে একটা ত্রিদেশীয় বিনিয়োগের বিষয় আলোচনা চলমান আছে। আমরা মনে করি এই জায়গাটা থেকে যে সাকসেস আসবে সেটা আমাদের ট্রানজিশনকে হেল্প করবে। এবার মূল প্রবন্ধের উপর, প্রবন্ধকে মাথায় রেখে আসলে মানে আমাদের ভবিষ্যতের বিশ্ব, বিশেষ করে লো কার্বন ডেভেলপমেন্ট এবং ফসিল ফুয়েল ডোমিনেটেড বিশ্ব থেকে কিভাবে আমরা ক্লিন এনার্জি বিশ্বে আসতে পারি, সে বিষয় নিয়ে GIZ দুনিয়া শুধুই কাজ করছে। জার্মান, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অগ্রগামী দেশ, জার্মান সহায়তায় বাংলাদেশেও কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে এনার্জি এফিসিয়েন্সি এবং রিনিউয়েবল এনার্জি প্রমোশন অ্যান্ড কনজারভেশনের জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন GIZ বাংলাদেশের এই সংশ্লিষ্ট প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার আল মুদাব্বির বিন আনাম। আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি 5-6 মিনিটের মধ্যে এই বিষয়টাকে, বাংলাদেশকে এই ক্লিন এনার্জির দিকে যেতে এবং এই ট্রানজিশনটাকে সহায়তা করতে কিভাবে হেল্প করবে, এবং তারা কি পরিকল্পনা নিয়ে সরকারের সাথে কাজ করছে। জনাব মুদাব্বির। ধন্যবাদ আমজাদ ভাই। সম্মানিত চিফ গেস্ট, স্পেশাল এনভয় টু CBA প্রেসিডেন্সি, রেসপেক্টেড স্পেশাল গেস্ট, কিনোট স্পিকার, প্যানেলিস্টস এবং এস্টিমড অডিয়েন্স, আমরা এবছরের COP26 এর আউটকাম গুলো সম্মানিত কিনোট স্পিকার মহোদয়ের কাছ থেকে জানলাম। বেশ কিছু কারণে এটা অনেকগুলো হতাশার কারণ রয়েছে, আবার অনেকগুলো কারণে আমাদের এবছরের COP26 অনন্য। তার মধ্যে আমি অন্তত দুটি কারণ বলতে চাই। একটা হচ্ছে যে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আমরা ক্লাইমেট চেঞ্জ বিষয়ে আমাদের যে চিরাচরিত বলিষ্ঠ অবস্থান, সেটাকে আরো সুসংহতভাবে আমরা এবছর উপস্থাপন করেছি। এবং দ্বিতীয় যে কারণে অনন্য, সেটা হচ্ছে যে CBF এর সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন। আমি যদি সরাসরি টপিকের দিকে যাই, তাহলে আমরা আসলে এনার্জি সেক্টর ট্রানজিশন এটা বলতে কি বুঝি, এটার অ্যাট্রিবিউটস গুলো কি। প্রথমত হচ্ছে যে ইট হ্যাজ টু বি লিঙ্কড উইথ এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি অফ দি কান্ট্রি। দ্বিতীয়ত হচ্ছে এনার্জি সেক্টর ট্রানজিশনটা অবশ্যই কম্পিটিটিভ এবং এফিশিয়েন্ট হতে হবে। সেই এফিসিয়েন্সিটা বোথ ইন টার্মস অফ ইকোনমিক পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ আউটপুট। এবং থার্ড হচ্ছে
it must lead to sustainability এবং সেটা in both way, environmental sustainability as well as supply guarantee. এখন COP26 আমাদেরকে আসলে কি মেসেজ দিচ্ছে? Regardless of political pressure, market dynamics যেটা বলছে যে there is a tremendous pressure on fossil fuel market, সেটা coal হোক, liquid fuel হোক, LNG হোক, সুতরাং that could lead to supply uncertainty অথবা price volatility in the coming days. আরেকটা হচ্ছে অল্টারনেট এনার্জি যেগুলো সোর্স রয়েছে সেগুলোর এফিসিয়েন্সি ক্রমশ বাড়ছে এবং কস্ট কমে আসছে। সেই সাথে অল্টারনেট ফুয়েল যেগুলো রয়েছে সেগুলোর জন্য আর&ডিও গ্লোবালি অনেক বেড়ে চলছে। আপনাকে একটু লো শোনা যাচ্ছে, আপনি কি মাইক্রোফোনের একটু কাছে আসতে পারেন? এখন কি একটু বেটার আমজাদ ভাই? হ্যাঁ, এখন বেটার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমাদের যে মানে এনার্জি কনজারভেশনের যে ভয়েস সেটা ন্যাশনালি এবং গ্লোবালি, স্পেশালি অন দ্য ডিমান্ড সাইড এনার্জি এফিসিয়েন্সি, সেটাও ক্রমশ বাড়ছে এবং মোর এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি মার্কেটে আসছে এবং সেই সাথে এনার্জি রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সিতে ফাইন্যান্সিংও ক্রমশ বাড়ছে। এখন হোয়াট ডাজ ইট মিন ফর আস? সেটা হলো যে আমাদের যে উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা এখন যে পর্যায়ে আছি সেটাকে আরো সুসংহত করতে গেলে এনার্জি সেক্টরকে সুসংহত করার কোনো বিকল্প নেই। আমাদের এই এনার্জি সেক্টর ট্রান্সফরমেশন ইন দ্য ফেস অফ যে COP26 এর আউটকাম, সেটার জন্য আমাদের সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা ভিশন এবং অ্যাম্বিশন, এবং আমরা খুবই ফরচুনেট যে আমাদের প্রুডেন্ট পলিটিশিয়ানদের মাধ্যমে সেই ভিশন এবং অ্যাম্বিশন সেটা আমরা পেয়েছি। দ্য নেক্সট স্টেপ শুড বি যে এটা হচ্ছে স্কোপিং, যে এই যে আমাদের যে একটা টার্গেট যেটা আমরা পেলাম, যে অ্যাম্বিশন যেটা পেলাম, সেটার জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ স্কোপিং অ্যানালাইসিস, অ্যাকশন প্ল্যান ডেভেলপমেন্ট। মাননীয় কিনোট স্পিকার অলরেডি আর&ডির কথা বলেছেন, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কথা বলেছেন, টেকনোলজি ট্রান্সফারের কথা বলেছেন, ফাইন্যান্সিং এর কথা বলেছেন। এগুলোর জন্য হচ্ছে আমাদের কম্প্রিহেন্সিভ প্ল্যান। সবকিছু মিলে আমাদের একটা ওভারঅল টেকনিক্যাল অ্যাসেসমেন্ট এবং একটা রিসোর্স মোবিলাইজেশন প্ল্যান দরকার, যেটার আমরা কাজ হয়তো আমরা ইতিমধ্যে শুরু করছি। আমরা এবছর প্রথম পাওয়ার এবং এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান আমরা করছি ইন্টিগ্রেটেড, সুতরাং সেখানে আমাদের অ্যাম্বিশন গুলোকে ইন্টিগ্রেট করার অনেক সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি আমরা যদি এভাবে সম্মিলিতভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন সেগুলোকে আমরা অবশ্যই অ্যাচিভ করতে পারবো। এবং সেকেন্ড হচ্ছে আমাদের যে ইস্যুনীয় ডেভেলপমেন্ট জার্নি এখন চলছে সেটা কেবল সাস্টেনেবলি হবে না আমাদের এই এনার্জি সেক্টর ট্রানজিশনের মাধ্যমে, বরং আমরা পিছিয়ে থাকা অন্যান্য যে সমস্ত উন্নয়নশীল দেশ রয়েছে তাদেরকেও অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা দিতে পারবো। আপনি যেমনটি বলছিলেন, জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন থেকে আমরা গত প্রায় 1 যুগের বেশি সময় ধরে আমরা রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সিতে কাজ করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতেও বাংলাদেশ সরকারকে ইন টার্মস অফ টেকনিক্যাল অ্যাডভাইস, পলিসি, রেগুলেটরি সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিং, সেগুলোতে আমাদের যে ডেভেলপমেন্ট কোঅপারেশন সেটাকে আরো সুসংহত করতে চাই। আপনাকে ধন্যবাদ আমজাদ ভাই। ধন্যবাদ জনাব মুদাব্বির বিন আনাম আপনার মতামতের জন্য। আমরা জানি যে এনার্জি অ্যান্ড পাওয়ার দীর্ঘদিন ধরে এই ফ্রন্টে, বিশেষ করে এনার্জি এফিসিয়েন্সি ফ্রন্টে জিআইজেডের সাথে কাজ করেছি। আমরা 2007 সালে প্রথম শুরু করেছিলাম মানে এনার্জি এফিসিয়েন্সি আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কতটা ভূমিকা রাখতে পারে, এবং এখন আসলে বাংলাদেশের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা আসলে প্রো এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশন, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার ব্যক্তিগত প্র্যাকটিসেও এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশনের বিষয়টাকে খুব ভালোভাবে তুলে নিয়ে আসছেন। আমি পরবর্তী প্যানেলিস্টের কাছে যেতে চাই, মোহাম্মদ জিয়াউল হক। জিয়াউল হক প্রায় 1 দশক ধরে ক্লাইমেট নেগোসিয়েশনের সাথে জড়িত আছেন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব এই কপের অর্জন, বাংলাদেশের এনার্জি ট্রানজিশন এবং এই পরিবেশ সংরক্ষণের যে চ্যালেঞ্জ, আমাদের যে এনডিসি এবং এই সবকিছু মিলিয়ে এই মানে COP27 জন্য আমাদের প্রস্তুতি শুরুর এখনই রাইট টাইম, এটা নিয়ে কি বলবেন এবং কি করা উচিত আমাদের? জনাব জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ। মিনিটের মধ্যে বলার অনুরোধ করছি। ধন্যবাদ আমজাদ ভাই। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে।
তো ধন্যবাদ আমজাদ ভাই, এবং এনার্জি এবং পাওয়ারকে খুব সুন্দর আলোচনার ব্যবস্থা করার জন্য। এই ধরনের আলোচনা আমাদের হওয়া প্রয়োজন। এবং আজকে আমাদের ওয়েবিনারের সম্মানিত প্রধান অতিথি আমাদের সভাপ্রিয় আজাদ স্যার এবং যারা আছেন, যারা সম্মানিত যারা বিশেষ অতিথি এবং অন্যরা যারা আছেন, সবাই অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এবং আজকে যিনি কিডনোট স্পিচ দিয়েছেন, চমৎকার দিয়েছেন নুরুল কাদির স্যার। উনি বরাবরের মধ্যে খুব ভালো খুব কাভার করেছেন আমাদের ওভারঅল আমাদের কপে কি আউটকাম হয়েছে, উনি খুব ভালোভাবে এনেছেন। আমি শুধু ওনার সাথে একটু যোগ করি যে আমাদের এবার কপে আমরা যে অর্জনগুলো করেছি অন মিটিগেশন, অন অ্যাডাপ্টেশন, ফিন্যান্স, লস এন্ড ড্যামেজ। তো মিটিগেশনের ক্ষেত্রে যেহেতু আজকে আমরা এনার্জি ট্রানজিশন নিয়ে কথা বলছি, মিটিগেশনের ক্ষেত্রে এইবার প্রথমবারের মতো আমরা আমাদের সিদ্ধান্তে কোয়ান্টিফিকেশনটা আসছে, যে কোয়ান্টিফাইড ফিগার গুলো আমরা এবার দেখানোর চেষ্টা হয়েছে এবং কপের ডিসিশনে খুব ভালোভাবে আসছে। যেমন বলা হচ্ছে যে আমাদের যদি 1.5 ডিগ্রি অ্যাচিভ করতে চাই, আমাদের 45% রিডাকশন করতে হবে বাই 2030 রিলেটিভ টু 2010 গ্লোবাল এমিশন। এই যে 45% রিডাকশন বাই 2030, এইটা কিন্তু এই ধরনের কোয়ান্টিফিকেশন আগে হয় নাই। যেমন বলা হচ্ছে যে বর্তমানে যে এনডিসি আপডেট এই সাম্প্রতিক সময় পর্যন্ত দেওয়া হয়েছে, সেটা যদি সম্পূর্ণ বাস্তবায়ন হয় তাহলেও 2030-এ গিয়ে এটা 13.7% বাড়বে। যে আমাদের যে এনডিসি গুলো যে অত্যন্ত পুয়ার এবং আনএম্বিশাস, সেটা আমরা কোয়ান্টিফাই করে দেখানো হয়েছে এবং এটা কপ ডিসিশনে আসছে যে কম্পেয়ার টু 45% রিডাকশন, সেখানে 13.7% বাড়বে। এবং আরো বেশ কিছু প্রসেসের কথা ওখানে সিদ্ধান্তে আসছে। যেমন বলা হয়েছে যে আগামী কপের আগে একটা ওয়ার্কিং গ্রুপ এস্টাবলিশ করা হয়েছে, ওনারা ঠিক করবেন যে 2030-এর মধ্যে এনডিসির মাধ্যমে কি পরিমাণ এমিশন কমানো যায়, এবং এইচবি এবং সাবস্টেটের উপর কাজ করবেন এবং কাজ করে ওনারা একটা রিকমেন্ডেশন করবেন কপকে এবং সিএমএ কে যে কিভাবে প্রি 2030 অ্যাম্বিশন বাড়ানো যায় এবং 1.5 ডিগ্রি অ্যাচিভ করা যায়। এই জিনিসগুলো এবার কপে খুব স্পেসিফিক এবং কোয়ান্টিফাইড ম্যানারে আসছে। তো আমরা যখন এনডিসি বিষয়টা বলি, আমাদের গ্লোবালি কিন্তু প্রতিটা দেশকে এই 1.5 কে অ্যাচিভ করার জন্য এনডিসির মাধ্যমে কিন্তু আগাতে হবে। এনডিসি একটা ন্যাশনাল ডকুমেন্ট, কিন্তু গ্লোবালি কিন্তু এটা রিভিউ হবে, অ্যাসেসমেন্ট হবে এবং ফাইনালি এটা কিন্তু কমপ্লায়েন্সও যাবে। এবং এই যে এইবার কিন্তু প্রথমবারের মতো আমরা প্যারিস এগ্রিমেন্টকে অপারেশনালাইজ করলাম। আমাদের সমস্ত রুল বুক গুলোকে আমরা ডিসিশনে নিয়ে আসা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমাদের যে অর্জনগুলো আমাদের এনডিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে আমরা প্রোগ্রেস, সেটা প্রতি 2 বছর পর সাবমিট করতে হবে। নাম দিয়েছে বায়ানিয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট। প্রথম সাবমিশনটা হবে বাই ডিসেম্বর 2024 এবং সেখানে আমাদের গ্রিন হাউস গ্যাস ইনভেন্টরি দিতে হবে প্রতি 2 বছর পর এবং এনডিসির বাস্তবায়ন কতটুকু অগ্রগতি হলো সেটা ওই ফরম্যাটে, যেটা এবার কবে ডিসিশন হয়েছে, ওই ফরম্যাটে সাবমিট করতে হবে। সুতরাং প্রতিটা দেশকে কিন্তু অ্যাম্বিশিয়াস হতে হবে এবং ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি অ্যাজ এ সেন্সিবল পার্টনার অফ দ্য গ্লোবাল কমিউনিটি, আমরা চেষ্টা করেছি আমাদের এনডিসি আপডেটে, যেটা গত অগাস্টে আমরা সাবমিট করেছি, সেখানে যতটুকু সম্ভব অ্যাম্বিশনটা বাড়ানো। এবং সেখানে আমরা দেখেছি যে আপনারাও দেখেছেন যে আমাদের অ্যাম্বিশনের ক্ষেত্রে যদি আমাদের ওন রিসোর্স, ওন ক্যাপাসিটিতে আমরা বলেছি আমাদের 6.73% বাড়াবো, সেটা প্রায় 28 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট। এবং তার মধ্যে 95.4% হলো ফ্রম এনার্জি সোর্স, অর্থাৎ এনার্জি কন্ট্রিবিউশনটা হলো 95.4%। সেটা হলো আনকন্ডিশনাল ক্ষেত্রে। কন্ডিশনাল ক্ষেত্রে আমরা বলেছি আমরা প্রায় 62 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট আমরা কমাবো কম্পেয়ার টু বিজনেস অ্যাজ ইউজুয়াল বাই 2030। এবং সেটাও প্রায় অনেক, প্রায় আমাদের যদি আমরা মিলিয়ন টনে বলি, প্রায় এই যে বললাম যে প্রায় 62 মিলিয়ন টন এবং এটা 15.12%। এইটাও কিন্তু আমাদের এনার্জি সোর্স থেকে আসবে অলমোস্ট 96.46%। অর্থাৎ আমাদের মিটিগেশনের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের এনডিসির ক্ষেত্রে যে আমরা কন্ট্রিবিউশন দেখিয়েছি, মূলত কন্ট্রিবিউশনটা আসবে এনার্জি থেকে। এনার্জি কিন্তু শুধু এনার্জি পাওয়ার না, পাওয়ারের সাথে অন্যান্য আছে যে এনার্জি ইউজ ইন ট্রান্সপোর্ট, ইন ইন্ডাস্ট্রি এন্ড আদার সেক্টর, যেখানে এনার্জি ইউজ হয়, সবগুলিকে মিলিয়ে আমরা বলেছি এনার্জি। এবং পাওয়ারের ক্ষেত্রে হলো মেজর শেয়ার, যে পাওয়ারের মাধ্যমে করব। এবং এখানে আমরা একটু বলি যে আমাদের এনডিসিতে আমরা বলেছি
আমরা পাওয়ার সেক্টরে আমাদের রিনিউয়েবল কন্ট্রিবিউশন হবে প্রায় 912 মিলিয়ন মেগাওয়াট আমাদের রিনিউয়েবল কন্ট্রিবিউশন আনকন্ডিশনাল, আমাদের নিজের পয়সায় নিজের ক্যাপাসিটিতে আমরা 912 মেগাওয়াট আমরা করব বাই 2030। এবং যদি আমি ইয়াতে যাই, কন্ডিশনালে যাই, তাহলে আমরা বলেছি 4115 মেগাওয়াট করব ফ্রম রিনিউয়েবল সোর্সেস। তো দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের অর্জনটা দেখাতে হবে, আনকন্ডিশনাল এবং কন্ডিশনাল। তো এই ক্ষেত্রে আমাদের যখন আমরা বলি যে রিনিউয়েবল সোর্স, এখানে অনেকগুলো রিনিউয়েবল সোর্স আমরা বলেছি, আমাদের সোলার, উইন্ড, বায়োমাস, বায়োগ্যাস, তারপরে নিউ হাইড্রো, যে হাইড্রোগুলো আগে আমরা বিবেচনা করি নেই সেখানে আসছে। যেমন প্রফেসর মিজান খান বলেছেন যে আমাদের যদি রিজিওনাল কোঅপারেশন থাকে সেক্ষেত্রে আমাদের হাইড্রো পাওয়ারে অনেক পটেনশিয়াল আছে। আমরা কন্ডিশনের ক্ষেত্রে বলেছি আমরা 1000 মেগাওয়াট আমরা আসবো ফ্রম নিউ হাইড্রো। তো এই অ্যাম্বিশন গুলো আমরা বলেছি এবং এটা কিন্তু গ্লোবাল কমিউনিটি আমরা সাবমিট করেছি এবং এগুলি কিন্তু রিভিউ হবে, ইন্টারন্যাশনালি রিভিউ হবে এবং এগুলো কিন্তু আমাদের প্রতি 2 বছর পর পর সাবমিশনে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই অর্জনগুলো আমরা যেটা বলেছি সেই অর্জনগুলো আমাদেরকে 2030-এর মধ্যে ক্ষেত্রে যদি করতে চাই, সেক্ষেত্রে যে পটেনশিয়াল গুলো অলরেডি এনডিসি আপডেটে বলা হয়েছে সেগুলিকে খুব মনোযোগ দিতে হবে এবং যারা সেক্টরাল মিনিস্ট্রি আছে, লাইন এজেন্সি আছে, তাদেরকে খুব জোর দিতে হবে, তাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে এগুলোকে নিয়ে আসতে হবে। এবং যেহেতু আমাদের 2 বছর পর পর গ্লোবাল সাবমিশন আছে, সুতরাং তাদের প্রোগ্রেস গুলোকে আমাদের ন্যাশনাল সাবমিশনে আনতে হবে। সেক্ষেত্রে সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে আমি শেষ করব, সেটা হলো যে আমাদের যে $100 বিলিয়ন আমরা যে বলছি এবং 2010 থেকে COP16 থেকে কিন্তু এটা COP ডিসিশন যে ডেভেলপ কান্ট্রি কালেক্টিভলি জয়েন্টলি মোবিলাইজ করবে $100 বিলিয়ন পার ইয়ার বাই 2020। কিন্তু ওই ডিসিশনে 2010 থেকে কিন্তু ডিসিশনটা হয়ে আসছে। ওনারা বলেছেন ইন দ্য কনটেক্সট অফ মিনিংফুল মিটিগেশন অ্যাকশন অ্যান্ড ট্রান্সপারেন্সি অন ইমপ্লিমেন্টেশন, ইন দ্য কনটেক্সট অফ মিনিংফুল মিটিগেশন অ্যাকশন। সুতরাং আমাদের মিটিগেশনের ক্ষেত্রে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে প্রচুর সহায়তা পাওয়ার সুযোগ আছে। এবং এই যে $100 বিলিয়ন ইজ ফর বেসিক্যালি ইজ ফর মিটিগেশন পারপাসেস। তারপরে আমাদের এইবার অ্যাডাপ্টেশনে কিন্তু ভালো সিদ্ধান্ত আসছে যে ডাবলিং করা হবে অ্যাডাপ্টেশন ফাইন্যান্স এবং শেয়ারটা অলমোস্ট 50-50 রাখার চেষ্টা করা হবে। কিন্তু $100 বিলিয়ন গোলটা টার্গেটেড ফর মিটিগেশন অ্যাকশন। সুতরাং আমাদের যে কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল যে এনার্জি বিষয়ে, এনার্জি ট্রানজিশন বিষয়ে যে আমাদের গোলগুলো আমরা সেট করেছি, সেগুলো অর্জনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সাপোর্ট পাওয়া সম্ভব। এবং এই ক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে এটাও 2030-এর মধ্যে অর্জনে করার কথা, সেখানে কিন্তু আরো অ্যাম্বিশন দেখানো হয়েছে। সেখানে উইন্ডের ক্ষেত্রে আরো বড় ধরনের অ্যাম্বিশন দেখানো হয়েছে, ওখানে নাইট্রোজেন টেকনোলজি কথা বলা হয়েছে। এবং আমি মনে করি যে অ্যাজ পার মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আমরা যদি নাইট্রোজেন টেকনোলজিকে যদি অ্যাভেল করতে পারি, আমাদের এখানে অ্যাডপ্ট করা যায় এবং এটা যদি আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনাল যে টার্গেট গুলো বলা হয়েছে যে আমাদের প্রায় 97 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট, এটা করা সম্ভব। তো এই ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় অধিদপ্তর যারা আছেন, স্ট্রেডা আছেন এবং অন্য পাওয়ার ডিভিশন আছেন, তাদেরকে নাইট্রোজেন টেকনোলজিকে আনার ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল কোঅপারেশন চাইতে পারি এবং সেটা পাওয়া সম্ভব। ধন্যবাদ আমজাদ ভাইকে এই সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ জনাব জিয়াউল হক আপনার মতামতের জন্য। বিশেষ করে অনেকগুলো বিষয়ে আমরা ফান্ড পাওয়ার জন্য কি করতে পারি। আমরা নির্ধারিত আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমাদের সাথে আছেন পাওয়ার সেক্টর থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন। আমি তাকে বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, আপনি যুক্ত ছিলেন, আপনি কি যুক্ত আছেন এখনো? ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? উনি যুক্ত আছেন কিন্তু কোনো কারণে বোধহয় শুনছেন না। আমরা ওপেন সেগমেন্টে যাই, মুক্ত আলোচনায়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফ্লোর ইজ ওপেন। আপনারা যদি এই বিষয় নিয়ে কেউ কোনো কমেন্ট করতে চান, আমি প্রফেসর নুরুল ইসলামকে অনুরোধ করবো আপনি যদি কিছু বলেন 1-2 মিনিটের মধ্যে। প্রফেসর নুরুল ইসলাম। অনেক ধন্যবাদ। আমার নতুন কিছু অ্যাড করার নাই, আমি শুনতেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরো অনেককে দেখছি, কেউ কি কোনো মন্তব্য করবেন? জনাব মোহাম্মদ হোসেন, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি জি, আমজাদ ভাই সরি, আমি একটা ক্রাউডে ছিলাম, জাস্ট এখন আপনার এইতে পার্টিসিপেট করার জন্য আবার গাড়িতে আসলাম আর কি। না, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে আসলে এই আলোচ্য বিষয়ের উপর, যেটা এনার্জি ট্রানজিশনের যে চ্যালেঞ্জ, এটার মূলত বিশেষ করে মিটিগেশনের দায়িত্ব এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর উপর, এবং আমরা যতটা জানি এই বিষয়ের উপর আপনারা সুপরিকল্পিতভাবে এগুচ্ছেন। এই বিষয়টাকে বিবেচনায় রেখে যদি আপনি 5-6 মিনিটের মধ্যে আপনার কথা বলেন, জনাব মোহাম্মদ হোসেন। ধন্যবাদ। আসলে আমি আজকে এই সেশনটা আমার অংশগ্রহণটার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি রাস্তায় ছিলাম, এর মধ্যে আবার একটা ক্রাউডে ঢুকে পড়েছি, যার কারণে সবার বক্তব্য ফলো করতে পারি না। তবে আমি ডক্টর নুরুল কাদিরের শেষ দিকের কিছু বক্তব্য শুনেছি। আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। মোটামুটি সেখানে একটা জিস্ট নিয়ে আসছে পুরো COP26 এর ইস্যুস গুলোর উপরে। আমি ওনার যে স্টেটমেন্ট, যেটা লাস্ট ওটা থেকে আমি টেক ওভার করতে চাই, যে আমাদেরকে যদি আমাদের টার্গেট পূরণ করতে হয়, তাহলে বাশার, তুমি তোমার ইয়েটা একটু অফ করে নাও, মাইক্রোফোনটা। আমাদেরকে যে কাঙ্ক্ষিত টার্গেট, সেটাকে অর্জন করতে হলে আমাদেরকে রিনিউয়েবলের এখন যে পেস আছে, দ্যাট হ্যাজ টু বি ইনক্রিজ বাই 4 টাইমস। এক্ষেত্রে আমার যেটা একটা বক্তব্য, সেটা দ্যাট ইজ অলসো ভেরি কি বলবো আপনার ইমাজিনারি একটা ইয়ে। কারণ হলো এই 4 টাইমসটা আমি যদি এভাবে বলি, যেমন ধরেন আমার যে এখন বর্তমানে যে রিনিউয়েবল এনার্জির স্ট্যাটাস বা যে স্টক, সেটা যদি আমি 4 টাইমস করি, ইট ক্রিয়েটস নাথিং, হ্যাঁ, টু দ্য হোল রিনিউয়েবল এনার্জি স্টক। সেই কারণে এটাকে যেমন ধরেন আমাদের এখন রিনিউয়েবল এনার্জি হলো 700 সামথিং, আমি এটাকে 4 টাইমস করলে কি যে আসলে। সুতরাং এটার কিন্তু মূল দায়িত্ব নিতে হবে সেই গরিবি ডেভেলপ কান্ট্রিকে। সুতরাং আমাদের 4 টাইমস 40 টাইমস এটা খুব একটা ম্যাটার করবে না। এবং আমাদের সেটার জন্য যে সীমাবদ্ধতাগুলি, আমি বিশ্বাস করি যে সেই আলোচনাগুলো হয়েছে। তবে একটা আমি ফাঁকে একটা ফলো করলাম, যেটা বারবারই যে আমাদের আসলে একটা মিসলিডিং ইয়ে আসে তথ্য, সেটা যে ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে আমরা কি বলেছি। আমি শুধু এটা আবারও ক্লিয়ার করতে চাই যে ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানটা কিন্তু এটা আমাদের তরফ থেকে স্টিল ইট ইজ ইন এ ড্রাফট ফর্ম। কারণ এটা এখনো যেমন আমরা হলাম মেইন স্টেক হোল্ডার, বিদ্যুৎ বিভাগ, এবং সেটা রিনিউয়েবল এনার্জি বা বিদ্যুৎ সম্পর্কে সেটা সেইভাবে আমাদের কাছ থেকে ভেটেড হয় না। তো সেই কারণে ওটা যেটা বলা হয়েছে, এটা হতে পারে যে আমি বলি যদি যারা করেছে তাদের একটা অ্যাসপাইরেশন, বাট দ্যাট নিডস টু বি ভেটেড বাই অল স্টেক হোল্ডার্স। তো সেখানে আমরা এখন, তবে হ্যাঁ, আমরা এই 4 টাইমসে যাওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু সেই প্রসেসটা, সেই এফোর্টস আছে। আমরা সেটাকে পুরোপুরিভাবে বিশ্বাস করে ধারণ করে কিন্তু আমরা কাজ করছি। আপনি যদি দেখেন যে যেটা একটু আগে বললাম, যে আমাদের 700+ আমাদের এখন রিনিউয়েবল এনার্জি, আমাদের ইতিমধ্যেই আমরা কিন্তু শুরু করেছিলাম, যেখানে আমরা সোলার হোম সিস্টেম দিয়ে, অর্থাৎ অফ গ্রিডে বিদ্যুৎ দেওয়া দিয়ে, এখন আমাদের শতভাগ বিদ্যুৎ আমরা দিয়ে দিয়েছি। সেই জায়গাটার এখন সোলার হোম সিস্টেমের যে নেসেসিটিটা, প্রয়োজনটা এখন ফুরিয়ে গেছে। আমরা সেটাকে স্কেল আপ করে কিছু কিছু অফ গ্রিড এরিয়া, যেগুলো দ্বীপাঞ্চল, সেগুলোকে মিনি গ্রিডের মাধ্যমে আমরা রিপ্লেস করেছিলাম।
ইতিমধ্যে আমাদের বেশ কিছু দ্বীপাঞ্চলে কিন্তু আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে সেটাও গ্রিডের আওতায় আসছে, এবং সেটাকে আমরা আরো ইন্টিগ্রেটেড করে সেটা গ্রিডের, এখন আমরা গ্রিড টাইড আমাদের যে সোলারের সেটা আমাদের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের আমি যদি বলি যে রিনিউয়েবলের পার্সপেক্টিভে কিন্তু দিস আর ভেরি বিগ অ্যামাউন্ট, যেমন আমরা 50 মেগাওয়াট বা 33 মেগাওয়াট এগুলো আমাদের গ্রিডে চলে আসছে, আমাদের 100 মেগাওয়াটের প্রাচুরান্ত পর্যায়ে এরকম বেশ কিছু আছে। তো আমরা সেই জায়গায় কাজ করতেছি। সুতরাং আমাদের দিক থেকে আমরা আমাদের যে পটেনশিয়ালটুকু আছে সেটা আমরা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করতেছি। সোলারের বাইরেও আমরা, আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে মিথেনের কথা আসছে, কিন্তু মিথেন ইমিশন এবং এই মিউনিসিপাল ওয়েস্ট কিন্তু ইজ ওয়ান অফ দ্য মেজর কন্ট্রিবিউটার্স ফর মিথেন ইমিশন। সেখানে কিন্তু আমরা এখন মিউনিসিপাল ওয়েস্ট গুলোকে আমরা কাজে লাগে। আমরা ইতিমধ্যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে চুক্তি স্বাক্ষরের পর্যায়ে, এবং ধারাবাহিকতায় মোটামুটি দক্ষিণ সিটি কর্পোরেশনের কাজ চলছে। আমরা এগুলোকে সবগুলো আনছি। আমাদের আমরা উইন্ডের আমরা ম্যাপিং করেছি, অফশোরের জন্য আমরা একটা কাজ হাতে নিয়েছি। যেহেতু অনশোরে তেমন পটেনশিয়াল নাই, ইটস লোয়ার মডারেট পটেনশিয়াল, আমরা বিশ্বাস করি যে অফশোরে হয়তো এর থেকে ভালো একটা পটেনশিয়াল পাওয়া যাবে, সেটার আমরা ফিজিবিলিটি স্টাডি করতেছি। তবে যা কিছু করি না কেন, আসলে আমাদের যে যদি সেই আবার ক্লাইমেট প্রসপারিটি মানে যে আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে সেটাকে যদি আমরা ধরি, আমরা কিন্তু এই আমাদের ইনহাউস যে পটেনশিয়ালটা দিয়ে আমরা কখনো ওই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। এবং সেটার জন্য আমাদের মূল ইয়েটা আমরা টার্গেট করেছি যে আমাদের যে একটু আগে একজন বলেছিল যে এই যে বিবিএন কান্ট্রিগুলোর যে হাইড্রো এবং সোলার পটেনশিয়াল, সেটার উপর আমরা জোর দিচ্ছি। আপনারা জানেন যে সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অফ ইলেকট্রিসিটি ট্রেড, এটা কিন্তু এই চুক্তি স্বাক্ষরের পিছনে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মূল উদ্যোক্তা, এবং সেটা ধারাবাহিকতা ইন্ডিয়ান বিষয় আসছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাটিটিউড বা তাদের যে চিন্তা চেতনা, সেটাও কিন্তু আমরা আমাদের জয়েন্ট স্ট্যান্ডিং কমিটিতে বিভিন্ন সময় আলাপ করে এখন কিন্তু তাদের যে এই ক্রস বর্ডার ট্রেড অফ ইলেকট্রিসিটি যে গাইডলাইনটা, সেটা কিন্তু অনেকটাই কিন্তু এখন রিজিওনাল ইলেকট্রিসিটি ট্রেডের একটা ফেভারেবল বা এনাবলিং একটা কন্ডিশনে এসেছে। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আমি মনে করি এটা হবে সবচেয়ে বড় এই সাব রিজিয়নের জন্য, বিশেষ করে বিবিআইএন কান্ট্রির জন্য, যে আমরা যদি আমাদের এই সাব রিজিয়নের বিশেষ করে ভুটান এবং নেপালের, আপনি জানেন যে কিছুদিন আগে যখন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আমাদের মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, মানে প্রধানমন্ত্রী সে কথা বলেছিল যে যদি নেপাল এবং ভুটানের যদি জলবিদ্যুৎ আমরা যদি করতে পারি, এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ সবার জন্য লাভজনক হবে। অর্থাৎ উনি ওই বিষয়টার উপর জোর দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে সেই জায়গাটা হবে। এবং এর একটা ইনস্ট্যান্স হলো যে আমরা ইতিমধ্যে জানেন যে নেপালে একটি যে জিএমআর নামক একটি ডেভেলপার, তারা সেখানে আপাল কান্ডানিতে 1300 মেগাওয়াটের একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তারা ডেভেলপ করছে। সেখান থেকে আমরা 500 মেগাওয়াটের আমদানির জন্য আমরা কাজ করতেছি। সো এই জায়গায় গিয়ে ট্রানজিশন যেটা আরেকটা বড় ইম্পর্টেন্ট হবে, সেটা হলো যে আমরা দেখছি যে আমাদের যে মোট লোড প্যাটার্নটা, সেটার যদি বলি যেমন পিক ডিমান্ডটা হয় যে বছরের মেনলি 4 মাস, হ্যাঁ, আপনার যেমন ধরেন এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, 5 মাসের মতো হয়। এবং মূলত হয় যে দুটো পিক যেটা হয়, বিশেষ করে ইভিনিং পিকটা, সেটা 3-4 ঘন্টার জন্য হয়। এবং এর জন্য কিন্তু আমাদের প্রায় 40% কিন্তু জেনারেশন ক্যাপাসিটি ইনক্রিজ করতে হয়। এটা যেমনি করে কস্টলি, তেমনি করে ডেফিনেটলি এখানে পলিউশন তো রয়ে গেছে। সেই কারণে আমরা যদি এই পিক লোডটাকে যদি আমরা ফ্ল্যাট করতে পারি থ্রো ক্রস বর্ডার ট্রেড, সেটা আমাদের যদি আমরা বলি যে আমাদের যে ডে হেড মার্কেট যেটা আছে, অর্থাৎ যে প্রতিদিনে যে আমরা যে ট্রেডিংটা সেটা করে যদি আমরা করি, তাহলে আমাদেরকে নিজস্ব ওইভাবে হিউজ জেনারেশন ক্যাপাসিটি রিজার্ভ রাখার দরকার হবে না। আমরা পার্শ্ববর্তী যে আমাদের নেবারিং কান্ট্রিতে লং টার্ম কন্ট্রাক্টের দরকার নেই। সেই কারণে আমরা মনে করি এই ইলেকট্রিসিটি মার্কেটটা ইজ খুব ইম্পর্টেন্ট।
এবং সেটাকে এই এক্সচেঞ্জ যদি আমরা রিজিওনাল এক্সচেঞ্জ যদি আমরা ডেভেলপ করতে পারি, সেটা আমাদের জন্য আরেকটা বড় ইস্যু হবে। মোটামুটি আমাদের ট্রানজিশনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হলো, আমরা যেটা মনে করি যে এখনো কিন্তু আপনার যদি যে নেট জিরোর কথা যখন বলা হয়, তার মানে হলো যে আপনি যদি কোনো দিকে যদি আপনার ইমিশন বাড়েও আপনার এনার্জি ডিমান্ডের জন্য, আপনি সেটা যদি এনার্জি এফিসিয়েন্সি ইনক্রিজের মাধ্যমে কমাতে পারেন, তাহলে কিন্তু নেট জিরোতে আসবে। এবং সেই জন্য আমরা কিন্তু এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য আমাদের যে সেগুলো আমরা বেশ কিছু কাজ আমরা এনার্জি অডিট করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এখন আমাদের SEDA ইজ ডেডিকেটেড ফর এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড ফ্যাসিলিটিং রিনিউয়েবল এনার্জি, এবং আমরা এনার্জি এফিসিয়েন্সি ক্ষেত্রে অনেকগুলো কাজ হাতে নিয়েছি। আমি মনে করি এভাবে কিন্তু আমরা আমাদের যে এনার্জি ডিমান্ড যেটা একটু আগে একজন বক্তা বলছিলেন যে আমাদের যে ডিমান্ড রেটটা 6 to 7%, আমার মনে হয় যে সেই জায়গায় আমরা কিন্তু ইন্টারভেন করতে পারবো। সো আমি এখানে এতটুকু রাখি। তবে COP26 এ যত কথাই বলি না কেন, আমি মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের প্রাপ্তি অনেক। যেমন আমরা যেখানে ওয়ার্ল্ড কিন্তু একটা হাইপ তুলেছিল যে কোল পাওয়ার প্ল্যান্টকে ফেজ আউট করবে, এবং সেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ কিন্তু 10টি কোল বেস পাওয়ার প্ল্যান্ট বন্ধ করেছে। সেখানে কিন্তু বিশ্ব কিন্তু ফেল করেছে। তো এটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে প্রশংসিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 4টা প্রস্তাব দিয়েছেন, এবং সেগুলোর আলোকে কিন্তু ডিক্লারেশন গুলো অ্যাডাপ্টেড হয়েছে। ইভেন এই যে লস এন্ড ড্যামেজের কথা যেটা বলা হলো, যে লস এন্ড ড্যামেজের যদি কোনো সেখানে কেউ ইয়ে করে না, কিন্তু সেটা কিন্তু এখন আলোচনা এসেছে এবং ভবিষ্যতে নিয়ে আলোচনা হবে। স্কটল্যান্ড সেখানে একটা টোকেন কন্ট্রিবিউশন করেছে। সো আমি মনে করি যে আমাদের জন্য কিন্তু এটা একটা অবশ্যই সফলতা। তবে রাতারাতি তো শতভাগ সফল করা যায় না, গ্রাজুয়ালি এটা আগাতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশ কিন্তু এখন মোটামুটি তার যে সম্মুখ যে একটা গতি সেটা পেয়েছে, এবং সেভাবে আমরা এগিয়ে যাব। আমরা আমাদের যে বিশ্ববাসীর সাথে আমাদের যে পথ চলা, সেটা আমি মনে করি যে আরো এটা বেগবান হবে, এবং আমাদের সেই ইচ্ছা আমরা রয়েছে, আমরা সেভাবে কাজ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি, চেয়ারম্যান সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। আমরা জানি সেডা বাংলাদেশের এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন এবং রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টের ফোকাল পয়েন্ট। মোহাম্মদ হোসেনের বক্তব্যে উঠে এসেছে যে মানে ইন্টারনাল রিসোর্স দিয়ে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এখন পর্যন্ত পরীক্ষিত টেকনোলজি দিয়ে বাংলাদেশের অর্জনের সম্ভাবনা খুব বেশি নাই, যেটা রিজিওনাল কোঅপারেশন থেকে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশন থেকে অথবা নিউ আইডিয়াস থেকে আমাদের কার্বন দূষণ কমানোর জন্য বড় ভূমিকা রাখতে পারে, সেই কাজে আসলে অগ্রণী প্রতিষ্ঠান সেডা, এবং সেডার চেয়ারম্যান আমাদের সাথে আছে। তাকে বিনীতভাবে অনুরোধ করছি তার মতামত তুলে ধরার জন্য। মোহাম্মদ আলাউদ্দিন। ধন্যবাদ জনাব মোল্লা আমজাদ। আমি আশা করছি আমাকে শোনা যাচ্ছে। তো আজকের এই ওয়েবিনারের মাননীয় প্রধান অতিথি সিবিএফ স্পেশাল এনভয় জনাব আবুল কালাম আজাদ স্যার, এবং আমাদের কিনোট স্পিকার ডক্টর নুরুল কাদির, এবং অনলাইনে সংযুক্ত যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা প্রথমেই নুরুল কাদির স্যারকে ধন্যবাদ দিতে, আসলে উনি কপের একটা হিউজ বিষয়কে খুব 20 মিনিটেই আমাদের সামনে সেলিয়েন্ট ফিচারগুলো তুলে ধরেছেন, এবং এই কপটাকে আসলে অনেক সময় ইভেন কি জাতিসংঘ মহাসচিব বলছে যে পোর আউটকাম, কিন্তু আসলে ওই সেন্স আমি পোর মনে করি না। এই কপের ফলে ওখানে যে স্ট্রিট এজিটেশনটা দেখেছি, যে মানুষের মধ্যে যে একটা ইনক্রিজ সেন্সিটাইজেশন, আমার মনে হয় যে একটা ইনক্রিজ অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে। সেখানে কি কমিট করেছে করে নাই, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার যে কোনো দেশ তো তার কান্ট্রি পার্সপেক্টিভে চিন্তা করে। তো প্রত্যেকটা দেশ যখন কোনো দুইটা পলিসি থাকে, একটা ডিক্লেয়ার পলিসি, একটা অপারেশনাল পলিসি। ডিক্লেয়ার করার সময় মানুষ একটু কনজারভেটিভ থাকে, আবার বিশ্বাস যে সকলে যে ইনক্রিজড একটা সচেতনতা নিয়ে তার নিজ নিজ দেশে ফেরত দেবেন, আমার ধারণা নিজ তাগিদ থেকে করবেন। কারণ অলরেডি আইপিসিসি যে রিপোর্ট সেখানে বলছে যে আমরা বলতেছি 1.5 ডিগ্রি কথা, কিন্তু ইতিমধ্যে তো 1.1 হয়ে গেছে। সুতরাং সকলেতে এই ব্যাপারে এই সায়েন্টিফিক ফাইন্ডিংটাকে মনে রাখবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ করে আমাদের এখানে
যারা মোল্লা আমদাদ আমাকে এনার্জি এফিসিয়েন্সির কথা বলার জন্য বলেছেন। তার আগে আরো একটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই। যেমন আমি শুনছিলাম আমাদের প্যানেল যেমন জনাব মিজান আর খান বলছেন যে আমাদের সিএসপির কথা বলেছেন, কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার। আসলে বাংলাদেশে আমরা সেটা এটা স্টাডি করে দেখেছি, আমাদের যে মডারেট সোলার রিসোর্স তাতে সিএসপিটা আমাদের জন্য টেকনো ইকোনমিক্যালি ফিজিবল হবে না, বরং আমরা সোলারের হিটিং অ্যাপ্লিকেশনটা দেখতে পারি যে কিভাবে আমাদের অনেক গরম পানির দরকার, সেটা হয়তো সোলার দিয়ে আমরা ইয়ে করতে পারি। তবে অবশ্যই যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পাওয়ার সেক্টর ডিজি জনাব মোহাম্মদ হোসেনও বলেছেন যে আমাদের আসলে হাইড্রো পাওয়ার ইম্পোর্টের যে বিষয়টা, ওইটাও খুব আমাদের মানে গুরুত্ব দিয়ে বিবেচনা করার অবশ্যই সুযোগ আছে। তারপরে আমরা ইতিমধ্যে আপনার আমাদের যে প্ল্যানটা তৈরি হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড এনার্জি এফিসিয়েন্সি এন্ড কনজারভেশন মাস্টার প্ল্যান, আমি মনে করি সেখানে আমরা একটা প্র্যাগমেটিক টার্গেট নিয়ে আপনার আগাতে পারবো। আর আরেকটা জিনিস যেটা আপনার আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কপ ইজ অ্যাবাউট মিটিগেশন। তাহলে মিটিগেশনের জন্য তো রিনিউয়েবল একমাত্র উপায় না, যেটা আপনার আমাদের যে সঞ্চালক জনাব মোল্লা আমদাদ বললেন যে এফিসিয়েন্সি একটা বিরাট ভূমিকা রাখতে পারে এনার্জি এফিসিয়েন্সি। তো সেটার ম্যান্ডেটও হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি অ্যালংসাইড রিনিউয়েবল এনার্জি। তো সেখানে আপনারা জানেন যে এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশন মাস্টার প্ল্যান অলরেডি তৈরি করা আছে। তার অধীনে 5টা প্রোগ্রামও হাতে নেওয়া হয়েছে, যেটা এনার্জি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যার আওতায় আমরা এনার্জি অডিটর এবং আপনার এনার্জি ম্যানেজার তৈরি করব। তারপরে আমাদের অ্যাপ্লায়েন্সগুলোর জন্য লেভেলিং প্রোগ্রাম আছে, এনার্জি বিল্ডিং প্রোগ্রাম আছে, ফাইন্যান্সিং প্রোগ্রাম আছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই কাজগুলো হচ্ছে এবং একটা জিনিস, ছোট্ট জিনিস দিলে আপনি বুঝতে পারবেন যে এর পোটেনশিয়ালটা কতটুকু। বিশেষ করে আমাদের আপনার কার্বন এমিশন কমানোর জন্য আমরা যদি প্রাইমারি এনার্জি কম ইউজ করি, ডেফিনেটলি কার্বন এমিশন কমবে, জিএইচ এমিশন কমবে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা যে ইনক্যান্ডেসেন্ট লাইটটা আমরা ইউজ করি, সেটা যদি আমরা সিএফএল দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি 80% এফিসিয়েন্ট হই। সেটাকে যদি এলইডি দিয়ে আমি রিপ্লেস করি, আমি 90% এফিসিয়েন্ট হই। তো এরকম এমনকি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা পাবলিক বিল্ডিং অডিট করে দেখেছি যে আপনার প্রায় 50%-এর মতো এনার্জি এফিসিয়েন্ট হওয়ার সুযোগ আছে। আমরা 12টা পাবলিক বিল্ডিং অডিট করে তার ফাইন্ডিং আমরা উপস্থাপন করছি। সুতরাং এটা একটা বড় জিনিস যে এনার্জি এফিসিয়েন্সি সেক্টরটা। এবং কেবল আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও যাই, সেখানে আমরা যে এনার্জি কনজিউম করি সেখান থেকে 21% এনার্জি আপনার সেভ করার পোটেনশিয়াল আছে। আমাদের রেসিডেন্সিয়াল সেক্টরে প্রায় 29% এনার্জি সেভ করা যায়। এইভাবে আপনার অনেকগুলো স্কোপ আছে যার জন্য আসলে সেটা কাজ করছে। এবং তো আমরা আমাদের যে রিভাইজ করেছি সেখানে বলেছি যে 6.73% আমরা আনকন্ডিশনালি করবো। তো এই কাজগুলো করবার জন্য অবশ্যই আমার এনার্জি এফিসিয়েন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমরা সেটার পক্ষ থেকে এই কাজগুলো আসলে আপনার করে যাচ্ছি, কিভাবে আমরা প্রাইমারি এনার্জি কনজাম্পশন কমাতে পারি। বিশেষ করে আমাদের এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশন মাস্টার প্ল্যানে কিন্তু আপনার আমাদের 20% পর্যন্ত পার জিডিপি প্রাইমারি এনার্জি আপনার কনজাম্পশন কমানোর টার্গেট দেওয়া আছে। তো আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। যেহেতু সময়ের সংক্ষিপ্ততা আছে, এখানে আমাদের অন্যান্য মাননীয় প্রধান অতিথি মহোদয় আছেন, তারা বলবেন। তো এইটুক বলে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলাউদ্দিন আপনার মতামতের জন্য। আসলে সেটা অনেক কাজ করছে। আমি শেষবারের মতন সকল পার্টিসিপেন্টকে আবার বিনীতভাবে একটু অনুরোধ জানাতে চাই, যদি এক দফা একটু ভিডিওটা অন করা যায়। তার কারণ আমাদের এই শেষ মুহূর্তে আরেকটা গ্রুপ ছবি নিতে চাই। আমি আগেই কৃতজ্ঞতা জানিয়ে নিই আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি, সদ্য গঠিত এবং তার উদ্যোগে গঠিত এনার্জি সেক্টরের গবেষণা এবং তথ্য নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি ফোরামের প্রেসিডেন্ট এবং সিবিএ প্রেসিডেন্সির স্পেশাল এনভয় এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করা যে ডাইনামিক মানুষ জনাব আবুল কালাম আজাদ আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে শুরু থেকে যুক্ত আছেন। তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং বিনীতভাবে অনুরোধ করছি তার পক্ষ থেকে তার বক্তব্য তুলে ধরার জন্য। জনাব আবুল কালাম আজাদ। ধন্যবাদ জনাব মোল্লা আমজাদ। ধন্যবাদ জানাই ডক্টর নুরুল কাদিরকে খুব সুন্দর উপস্থাপন করার জন্য। এবং আমি নুরুল কাদির ডেভেলপমেন্টটা দেখছি যে নুরুল কাদির প্রথম এই কপের আউটকাম নিয়ে প্রেজেন্টেশন করেছিল নভেম্বরের শেষ দিকে, আর এই ডিসেম্বরের মাঝামাঝি এসে তার উপস্থাপনাটা আরো অনেক বেশি শানিত হয়েছে, অনেক বেশি তথ্যবহুল, কনসাইজ, ইনফরমেটিভ। নুরুল কাদিরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসকাসেন্ট যারা ইনক্লুডিং স্পেশাল গেস্ট আলাউদ্দিন, তারা প্রত্যেকেই তাদের স্ব ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আছে সেটা শেয়ার করেছেন, কপের আউটকামগুলো উল্লেখ করেছেন।
আমি আজকের এই ওয়েবিনারে পাওয়ার এবং এনার্জি সেক্টরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত আছেন, তাদের সকলকে এই ওয়েবিনারে যোগদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খুব মানে উৎসাহিত বোধ করছে এই কারণে, সেটা হচ্ছে যে ক্রমাগতভাবে আমাদের সহকর্মীদের মধ্যে প্রচন্ড আগ্রহের সৃষ্টি হচ্ছে যে এই এনার্জি, ক্লাইমেট চেঞ্জ, এ সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা এবং কাজকর্ম করার জন্য। নুরুল কাদের খুব রাইটলি আইডেন্টিফাই করেছেন অ্যাবাউট কোল অ্যান্ড ফসিল ফুয়েল, যে কথাটি আমাদের এই কপের আউটকাম ডকুমেন্টে আছে। এবং এই প্রথম ফসিল ফুয়েল এবং কয়লা নিয়ে এত জোরে সোরে কথাবার্তা হলো। আমরা খুব আশাবাদী ছিলাম যে এই দুটোর বিষয়েই মানে এটাকে ক্লোজ ডাউন করার একটা রোডম্যাপ এর কমিটমেন্ট এখান থেকে আসবে, কিন্তু অ্যাটলিস্ট মানে ফসিল ফুয়েলের বিষয়ে খুব স্ট্রং, বাট কোলের বিষয়েও এখানে উল্লেখ আছে। আমি বিশ্বাস করি এই টিম সারা বিশ্বের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জানি না উন্নত দেশগুলো, বিশেষত যারা এই মোস্টলি ফসিল ফুয়েল এবং কোল বেসড, তারা কি করবে। আমরাও ফসিল ফুয়েল বেসড, কিন্তু আমাদের ট্রানজিশন প্ল্যান আছে, এই বিষয়ে আমি একটু পরে বলবো। এই যারা মোস্ট এমিটিং কান্ট্রি, তাদের জন্য আরো অনেকগুলো মেকানিজমের কথা নুরুল কাদির বলেছেন এবং আমাদের জিয়া বলেছেন, যে এই যে 2 বছর পর পর হিসেব জমা দেয়া, নিউ এনডিসি এবং 100 বিলিয়ন অ্যাডাপ্টেশনে এইবার শেয়ার ডাবল হওয়া, আমাদের চাহিদা আছে 50-50, এই সবকিছু মিলিয়ে এবছরের কপের প্রাপ্তি আমি মনে করি আমার বিবেচনায় যথার্থ। বিশেষত আইপিসিসির যে রিপোর্ট, সেই রিপোর্টের প্রেক্ষিতে আমার দৃষ্টিতে, আমার ধরেন যে দীর্ঘ কর্ম অভিজ্ঞতায় আমি যে নেতাদের মধ্যে যে সিরিয়াসনেস দেখেছি, যেটাকে আমি বলি বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। যে কথাটি আমাদের সহকর্মীরাও বলেছেন যে হ্যাঁ, কপে তো সবাই সব কমিট করে না। আমাদের একজন আলোচকও বলেছেন এটি হোমওয়ার্ক করবে, এক্সপার্টদের সঙ্গে পরামর্শ করবে এবং তারা ফাইনালি তাদের কমিটমেন্টগুলো বলবে। এই যে কপের এবারের আউটকাম ডকুমেন্ট এবং ইন বিটুইন গ্লাসগো অ্যান্ড শার্মাল শেখ অনেকগুলো কর্মকাণ্ড এখানে সম্পাদিত হবে। আমি এটাতে খুবই আশাবাদী যে আমরা কপে যে যাত্রা শুরু করেছি, শার্মাল শেখে আমরা কিছুটা ফসল এটার ঘরে তুলতে পারবো, ইন টার্মস অফ লেস কার্বন এমিশন, ইন টার্মস অফ অ্যাচিভিং 1.5 ডিগ্রি এবং 100 বিলিয়ন। এই বিষয়টা মাথায় রেখে আমরা যদি আমাদের লোকাল পার্সপেক্টিভে যাই, যেটা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের কথা বলা হয়েছে, যেখানে ধরেন যে এখানে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে প্রায় 5 গিগাওয়াট ইলেকট্রিসিটি রিনিউয়েবল এনার্জি থেকে উৎপাদনের একটা কথাবার্তা আছে। মুজিব এনার্জি হাব, বঙ্গোপসাগরে মুজিব এনার্জি হাবের চিন্তা করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পাওয়ার ডিভিশন তারা সাগরে এনার্জি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই টেন্ডার ফ্লোট করেছে, যাতে করে এই হিসাবটা পাওয়া যায়। ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান তারা কাজকর্ম শুরু করে দিয়েছেন এবং বর্তমানে যে উইন্ড স্পিডের ডাটা আমাদের হাতে আছে, তাতে করেও আমেরিকার একটি প্রতিষ্ঠান তারা প্রেডিক্ট করেছেন যে বঙ্গোপসাগরে প্রায় 20,000 মেগাওয়াটের একটা রিসোর্স আমাদের রয়েছে ইন টার্মস অফ উইন্ড। এটি যদি হয় তাহলে পরে আমাদের কিন্তু খুবই ভালো খবর। খুবই কস্ট হয়তো কম বেশি কি পড়বে, প্রাথমিকভাবে একটু বেশি পড়বে, আমরা সব ক্ষেত্রেই দেখেছি। তারপর অভ্যস্ত হয়ে গেলে এই ক্ষেত্রে আমাদের রিজনেবল প্রাইস আমরা পাবো। এর সাথে সাথে যে সমস্ত বিষয়গুলো বর্তমানে যেগুলো প্র্যাকটিস করা হচ্ছে, মোহাম্মদ হোসেন বলেছেন যে রুফটপ এটাতে স্যাচুরেটেড হয়ে গেছে, গ্রিড কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে যদি আমরা যে সিস্টেম এখন ডেভেলপ করা আছে, যে নেট মিটারিং সিস্টেম, এটি যদি চালু করে আরো বেশি উৎসাহিত করা যায় সোলার হোম সিস্টেমকে এক্সটেন্সিভলি, যার ধরেন যে সোলার নাই তাকেও যদি সোলার স্থাপনের উৎসাহ দেওয়া যায়। আপনারা জানেন এক সময়
2009-10-11 এদিকে কোনো বিদ্যুৎ কানেকশনের জন্য 3% রেসিডেন্সিয়ালে 3% সোলার স্থাপন ওয়াজ এ ম্যান্ডেটরি। এটি এখনো ম্যান্ডেটরি আছে, কিন্তু বাস্তবায়ন কতটা স্ট্রংলি হচ্ছে আমি জানি না। এটি শেয়ার আরো বাড়ানো যেতে পারে, মানে হোমওয়ার্ক, ডিটেইল হোমওয়ার্ক করে, এবং এই নেট মিটারিং সিস্টেম থাকার কারণে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে। সরকারের কর্মসূচি যেমন ধরেন যে অনেকগুলো সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে, এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের টাকাগুলো পর্যায়ক্রমে যদি যে ঘরগুলোতে সোলার হোম সিস্টেম ডেভেলপ করা সম্ভব সেখানে যদি সোলার হোম সিস্টেম ডেভেলপ করে নেট মিটারিং এ যুক্ত করে দেওয়া যায়, তাহলে তাকে আর এই সোশ্যাল সেফটি নেট টাকা দেওয়া লাগবে না। সে ওই বিদ্যুৎ বিক্রি করেই সে তার সাপোর্টটা, যে সাপোর্টটা গভর্নমেন্ট দিতে চায় সেই সাপোর্টটা পেয়ে যাবে, রাদার তার মানে মোরাল বুস্ট আপটা বেশি হবে। আমরা বিশেষত সোলারে ধরেন যে রাস্তার উপরে, তারপরে আপনার ফ্লোটিং সোলার, রেল লাইনের উপরে, রেল লাইনের পাশে, এই সমস্ত বিষয়গুলো এখনো হচ্ছে খুব সীমিত পর্যায়ে। এটা আরো একটু জোরে সোরে করা দরকার। ইন্ডাস্ট্রিতে আমাদের আরএমজি সেক্টরের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের ছাদে সোলার করেছেন। এইটি ইটকল সহযোগিতার জন্য এগিয়ে আসছে। আমি মনে করি যে যদি শ্রেডাম, আমি জানি ইতিমধ্যে করেছে কিনা, না করে থাকলে যদি সবগুলো আর্থিক প্রতিষ্ঠান, সবগুলো শিল্প মালিকদের যে সংগঠন, তাদেরকে যদি একটা ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি করা হয়, এটি ঢাকা চেম্বার অথবা এবিসিসিআই, মেট্রোপলিটন চেম্বার বা চট্টগ্রাম, মানে সকল জায়গায় যদি এই কাজটি করা যায়, তাতে করে আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক বেশি উৎসাহিত হবে। তার কারণ এখানে তো লাভ আছে, সে তার ছাদটা এমনি আইডল পড়ে আছে, একটা ইকোনমিক কাজে লাগলে নানা দিক থেকে তার সুবিধা হবে। আমি বিশ্বাস করি এই কথাগুলো যদি, এবং টেকনোলজিটা খুব সহজ এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া যায় ব্যাংক থেকে, শুধুমাত্র ইটকল না, অন্য ব্যাংকগুলোও যাতে দ্রুত এগিয়ে আসে তার বন্দোবস্ত যদি করা যায়, আমি মনে করি যে আমরা এখান থেকেও একটা ভালো পটেনশিয়াল অর্জন করতে পারবো। এখানে আলোচনা হয়েছে হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো নিয়ে। আমি এমনটা মনে করি যে টেকনোলজি এখন পৃথিবীতে আসবে তার একদম লেটেস্ট টেকনোলজি আমাদের গ্রহণ করা উচিত। স্যাডাম যদি এই কাজটি, অ্যাডভোকেসির কাজটা ভালো করে, আমি বিশ্বাস করি যে আমরা হাইড্রোজেন, নাইট্রোজেন এই সমস্ত বিষয়ে আরো খুব দ্রুত এটাতে আমরা অংশগ্রহণ করতে পারবো। রিজিওনাল কোঅপারেশনের কথাবার্তা হয়েছে। এইটি রিজিওনাল কোঅপারেশন, ধরেন যে নেপালের সঙ্গে তো সম্প্রতি এমওইউ স্বাক্ষর সহ অন্যান্য অগ্রগতি অনেক আছে। ধরেন যে এই রিজিওনাল এনার্জির আলোচনা খুব জোরে সোরে 2009-10 থেকে শুরু হয়েছিল, এটি এখন ম্যাচিউর পর্যায়ে আছে। আমি মনে করি অনেক ইনভেস্টমেন্টের অপরচুনিটি তৈরি হয়েছে, ইনভেস্টমেন্ট একদম ফাইনাল পর্যায়ে আছে। কাজেই যদি আমরা এই রিজিওনাল কোঅপারেশন, বিশেষত হাইড্রো অ্যাট দি সেম টাইম সোলার, ভারতের রাজস্থানে, উত্তরপ্রদেশে যে সমস্ত জায়গায় এনার্জি ইন্টেন্সিটি, সোলার ইন্টেন্সিটি বেশি, সেখানে যদি আমরা এই রিনিউয়েবল এনার্জি, বিশেষত সোলার এনার্জি, অনেকগুলো প্রতিষ্ঠান আমার জানা মতে তারা হাইব্রিড করার চেষ্টা করছে, সোলার, উইন্ড এবং ব্যাটারি। তাতে করে ধরেন আমরা কমনলি বলি যে রিনিউয়েবল এনার্জির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সূর্য যদি না উঠে, বাতাস যদি প্রবাহিত না হয়, তাহলে করে বিদ্যুৎ পাওয়া যাবে না। কিন্তু যদি আমরা সিকিউরিটিটা ওইভাবে তৈরি করতে পারি যে আমি কোথাও কমিট করলাম নির্ধারিত পরিমাণ বিদ্যুৎ দেব, সেটা সোলার, উইন্ড হাইব্রিড করে ব্যাটারিতে কিছু রিজার্ভ রেখে, তাতে করে 24/7 কিন্তু দেওয়া সম্ভব। এই বিষয়টি পৃথিবীর অনেক দেশে কাজ হচ্ছে, ভারতেও কাজ হচ্ছে, আমরা ওখানেও অংশগ্রহণ করতে পারি। আর এনার্জি এক্সচেঞ্জের বিষয় তো অনেক আগে থেকে আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি এই রিনিউয়েবল এনার্জির মার্কেটটা যদি চালু হয়, তাহলে পরে এনার্জি এক্সচেঞ্জটাও পর্যায়ক্রমে চালু হবে। যখন নেপালে বৃষ্টি হয়, তার বিদ্যুতের চাহিদা কম থাকে, আমাদের এই দিকে তখনও কিন্তু সেচের জন্য আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়। অন্যদিকে শীতকালে যখন তাদের পানি কমে যায়, আমাদের এইদিকে বিদ্যুৎ সারপ্লাস থাকে। এগুলো টাইম ডিফারেন্সটা খুব বেশি কাজে আসবে না, আমি জানি, আধা ঘন্টা 1 ঘন্টার ডিফারেন্স, বাট এই যে রিজিওনাল ভেরিয়েশনটা, এটি যদি আমরা কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি অনেক ভালো এক্সচেঞ্জ এখানে তৈরি করা সম্ভব।
আমাদের শ্রেডা থেকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, বিশেষত এনার্জি এফিসিয়েন্সির কথা, যেটি আমাদের এনার্জি শ্রেডার চেয়ারম্যান আলাউদ্দিন বলেছেন যে এই কো জেনারেশনটা আমরা যদি প্রাইভেট সেক্টর যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে কো জেনারেশন, যারা ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট করেছেন, যেটা আমরা বলি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, সেখানে অনেকগুলো প্রতিষ্ঠানই কিন্তু ইন দ্য মিন টাইম কো জেনারেশন করে এই হিটটাকে 2-3 বার ব্যবহার করছে। তাতে করে তাদের এফিসিয়েন্সি 70-80% চলে গেছে। যেখানে আমরা নর্মাল কোর্সে এই যে পাওয়ার প্ল্যান্টগুলো, ছোট পাওয়ার প্ল্যান্ট, এগুলোর এনার্জি এফিসিয়েন্সি 30-35-এর বেশি হওয়ার কথা না, কিন্তু এরাই কো জেনারেশন করে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এটি পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর সকল জায়গাতেই যদি কো জেনারেশনের চিন্তাটা মাথায় রাখা যায়, তাতে করে কম এনার্জি ব্যবহার করেও আমরা বেশি বিদ্যুৎ পেতে পারি। এতে তো ইনডিরেক্টলি ডিরেক্টলি আমাদের কার্বন এমিশন অনেকখানি কমে যাবে। এইটি যদি আলাউদ্দিন যেটা উদাহরণ দিয়েছে যে আমরা ইনকান্ডেসেন্ট বাল্ব থেকে যখন সিএফএল এবং পর্যায়ক্রমে এলইডিতে আসলাম, আমাদের দেশে তো রেসিডেন্সিয়াল লোডটা বেশি। যদি স্মার্ট গ্রিডের আওতায় আমরা কাজকর্ম করতে পারি, ছোট্ট জিনিস, অনেকেই টয়লেটে একটা বাল্ব জ্বালিয়ে রাখলে এটা নিয়ে বাড়িতে ভুলে যায়, আমিও মাঝে মধ্যে তাই হয়, কিন্তু যদি ওটা আপনার সেন্সর থাকে তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মানে এরকম ডিভাইসগুলো ব্যবহার করার প্র্যাকটিসটা যদি স্ট্রেডা থেকে জোরে সোরে করা যায়, তাহলে আমি মনে করি অনেক এনার্জি সেভ হবে। আজকে যে আলোচনা মোল্লা আমজাদ করেছেন, আমি মনে করি এটা অত্যন্ত সময়োচিত আলোচনা। আমাদের রোড টুয়ার্ডস গ্লাসগো টু শার্ম এল শেখ, আমি ধারণা করি আমরা যে প্রতিষ্ঠানটির কথা মোল্লা আমজাদ বলেছেন, বাংলাদেশ এনার্জি ফোরাম, একই সাথে আরেকটি প্রতিষ্ঠান যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, এইটি ধরেন যে একটি সোসাইটি ফর উইথ এনার্জি এফিসিয়েন্সি এন্ড ডেভেলপমেন্ট, সরি এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, এই নিয়ে কাজকর্ম করা। আমরা যদি এই আগামী 10-11 মাস ধরে যদি শার্ম এল শেখের COP27 পর্যন্ত কাজকর্ম করে যাই, এখনই যদি আমাদের রোড ম্যাপ তৈরি করতে পারি, শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এলডিসি কান্ট্রিজ এবং ভালনারেবল কান্ট্রিজ গুলোর জন্য, তাতে করে আমরা মনে করি অ্যাডভোকেসির দিক থেকে আমরা অনেক দূরে গিয়ে যাব। এক্ষেত্রে মোল্লা আমজাদ আপনার প্রতিষ্ঠানে ভালো রোল প্লে করতে পারে। আমি বিশ্বাস করি আমাদের যে নতুন নব্য প্রতিষ্ঠিত অর্গানাইজেশন ডিফ অথবা সিড, তারাও এই জন্য কাজকর্ম করবে সরকারের পাশাপাশি। তাতে করে শুধুমাত্র বাংলাদেশের জন্য হোল গ্লোবকে আমরা লিড দিতে পারবো। এই আলোচনা আয়োজন করার জন্য মোল্লা আমজাদকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমজাদ, আপনাকে শোনা যায় না, মাইক্রোফোন অন করেন। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। বিশেষ করে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, যেটা একটা বিষয় আসলে এখন বোধহয় খুবই গুরুত্বপূর্ণ, মানে মুজিব ক্লাইমেট পার্সপেক্টিভ প্ল্যান নিয়ে একটা পাবলিক ফোরামে আসলে আলোচনা হওয়া দরকার, কারণ এটা নিয়ে মানুষের অজানা অনেক কিছু আছে। যেমন আজকেই আপনি আর একটা নতুন তথ্য ডিসক্লোজ করলেন যে এটার আওতায় বঙ্গোপসাগরে একটা মুজিব এনার্জি হাব তৈরি করার যে চিন্তা ভাবনা, এবং ভারত থেকে রিনিউয়েবল এনার্জি আমদানির যে চিন্তা ভাবনা, এটা মাননীয় জ্বালানি উপদেষ্টা ভারত সফরকালে প্রথম ডিসক্লোজ করেছিলেন। আমাদেরকে অনেক উৎসেই যেতে হবে, কেবল ফসিল ফুয়েল থেকে বেরিয়ে এসে রিনিউয়েবল নিজস্ব উৎস দিয়ে আমাদের হবে না, আমাদের সবকিছুতে থাকতে হবে। আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি এই COP27 পর্যন্ত ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের নানামুখী আলোচনা এবং ইস্যু ভিত্তিক, বিশেষ করে বিষয় ভিত্তিক আরো পারফেকশন, লস এন্ড ড্যামেজ সহ বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি আলোচনা আমি যুক্ত থাকতে চাই। আপনাদের সহায়তা পেলে এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা। দেখা হবে এনার্জি অ্যান্ড পাওয়ারের নতুন কোনো আয়োজন, ইপি টক্স অর ইপি 30 মিনিট স্পেশালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।